সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। আজ আমাদের আলোচনার বিষয় জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটি নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক অনেকগুলি দিক নিয়ে, আমরা সেই দিকগুলির আলোচনায় যাব। তবে তার আগে দু চার কথা বলি কোন ধরনের গান জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হতে পারে সেই বিষয়টিতে। খুব ছোট্ট করে বললে বলা যায়, জাতীয় সঙ্গীতের কথা বা গীত যেটা হবে একটি স্তোত্র বা মন্ত্রের মতো, যার মধ্যে দেশের সংস্কৃতি, প্রাকৃতিক দৃশ্য, দেশের মানুষ, তাদের সবার কথা থাকবে। থাকবে স্বাধীনতার জন্য লড়াইয়ের ইতিহাস। এটা গেল গানের কথা। কিন্তু গান তো শুধু কথা নয়, তার একটা বড় বিষয় হচ্ছে সুর। জাতীয় সঙ্গীতের সুর হবে অনেকটা মার্চিং সং, যেটা তার শৈলীতে সমবেত কণ্ঠে এই গান গাওয়া যায়, যেন মানুষ সহজে গাইতে পারবে, এটাও একটা বড় বিশেষত্ব। তবে সব মিলিয়ে জাতীয় সঙ্গীত এমন হবে যা শুনলে হৃদয়ে একটা শ্রদ্ধার ভাব জাগবে দেশের প্রতি। 5ই আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দাবি তুলতে শুরু করেছে বর্তমান জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে, দাবি উঠেছে আরও বাংলাদেশ কেন্দ্রিক একটি গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করা হোক। এমন দাবি যে এই প্রথম উঠল তা নয়, আগেও বহুবার উঠেছে। 1975 সালের 15ই আগস্ট অভ্যুত্থানের পর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ একটি কমিটি গঠন করেন, যে কমিটি কাজী নজরুল ইসলামের নতুনের গান বা ফারুক আহমেদের রচিত একটি গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের সুপারিশ করেছিল। তবে খন্দকার মোস্তাক আহমেদের অবসানের পর সেই প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। এরপর 1979 সালে মন্ত্রিপরিষদের বিভাগে পাঠানো একটি চিঠিতে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যুক্তি দিয়েছিলেন যে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় পরিচয় এবং সংস্কৃতির সাথে খাপ খায় না। তাছাড়া এটির রচয়িতা একজন অবাংলাদেশী, যিনি নাকি বাংলাদেশের পরিচয় সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে যার জ্ঞান খুব একটা নেই। জাতীয় সঙ্গীতের জন্যে তিনি প্রথম বাংলাদেশ নামের একটি গান প্রস্তাব করেন। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে জাতীয় টেলিভিশন ও সরকারি অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটা বাজানোর পরে এই প্রথম বাংলাদেশ এই গানটিও বাজানো হতে থাকে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বা হত্যার পর এই প্রথা বন্ধ হয়ে যায়। তবে গানটি পরিত্যাগ করেনি তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি। এখনো প্রথম বাংলাদেশ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির দলীয় সঙ্গীত। 2002 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ইসলামী মূল্যবোধ ও চেতনার উদ্ধৃতি দিয়ে আমার সোনার বাংলা গানটি পুরোপুরি বাদ না দিয়ে তার মধ্যে দু একটি সংশোধনের প্রস্তাব করেন। তবে মন্ত্রিপরিষদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। 2019 সালে বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল, যিনি কলকাতার এক টিভি চ্যানেলের মিউজিক্যাল শোতে রানার আপ হয়েছিলেন, তিনি বলেন যে প্রিন্স মাহমুদের লেখা বাংলাদেশ গানটিতে বাংলাদেশের সৌন্দর্য আমার সোনার বাংলার চেয়ে
অনেক ভালোভাবে চিত্রিত হয়েছে। তাই আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রিন্সের এই গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক, এই দাবি করেন গায়ক নোবেল। তার এই মন্তব্য বাংলাদেশে প্রচুর বিতর্ক সৃষ্টি করে। পরে নোবেল তার মন্তব্য প্রত্যাহার করেন এবং ক্ষমা চেয়ে নেন। এবার আসি বর্তমানে। ৩রা সেপ্টেম্বর ২০২৪-এ একটি প্রেস কনফারেন্সে আব্দুল্লাহ হিল আমান আজমি, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং জামায়াতে ইসলামীর আমির গোলাম আজমের ছেলে, তিনি জেল থেকে সদ্য ছাড়া পাওয়ার পর আমার সোনার বাংলাকে বাদ দিয়ে অন্য জাতীয় সঙ্গীত গ্রহণের দাবি জানান। এই দাবির কারণ হিসেবে তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে চাপ দিয়ে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বাধ্য করেছিল নাকি ভারতের সরকার। তার আরও যুক্তি, আমার সোনার বাংলা বাংলাদেশের বৈশিষ্ট্যের বিরোধী, কারণ গানটি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছিল দুই বাংলাকে একত্রিত করার জন্য। এইসব সমালোচকরা জানেন না যে 1971-এর অনেক বছর আগে 1956 সালে তখন থেকেই বঙ্গবন্ধু এই গানটিকে নির্বাচিত করে রেখেছিলেন তার তৎকালীন পূর্ব পাকিস্তানের তাদের নিজেদের গান হিসাবে। সেই গানটিকে কিভাবে তিনি নির্বাচিত করেছিলেন এবং এইটা কিভাবে জানা গেল, শুনুন সেই কাহিনী। সেই কাহিনী এইবার সেখানটাতে আমরা এই কাহিনীটি শুনুন ভিডিওটি। সঙ্গীত নিয়ে মোটামুটি কিছু কমন ইনফরমেশন কিন্তু সবার জানা আছে, যেমন জাতীয় সঙ্গীতটি কে লিখেছিলেন, সুরটি কিভাবে হলো এবং পরবর্তীতে এটি আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠল। কিন্তু এর পেছনের গল্পটা আসলে কি? হুট করে তো আসলে এরকম হয় না যে এটি আজকে থেকে আমাদের জাতীয় সঙ্গীত। নিশ্চয়ই পিছনে কোনো ঘটনা আছে, ইতিহাস আছে, খুব মজার কিছু ইতিহাস আছে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। আজকে সে বিষয়টাই জানবো। আসসালামু আলাইকুম, আমি শওকতারা খান, স্টোরিজ উইথ শওকতে মজার একটি গল্প নিয়ে আসলাম, আমাদের জাতীয় সঙ্গীতের পেছনের ইতিহাস। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যেহেতু মোটামুটি কিছু কমন আইডিয়া সবার আছে, তাহলে সেই দিকে আগে যাচ্ছি না, সেটা পরে বলবো। আগে বলে নিই এটা আসলে কিভাবে শুরু হলো। 1956 সালে, অর্থাৎ যখন পাকিস্তান সময় ছিল, সেই সময় পাকিস্তানের গণপরিষদের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে ঢাকাতে। তো সেই সময় পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছিল, তো তাদের জন্য তো একটি প্রোগ্রামের আয়োজন করতে হয়। তো তাদের জন্য, অর্থাৎ তাদের সম্মানার্থে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেটি হচ্ছে কার্জন হলে। তো এই অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি গণপরিষদের সদস্য ছিলেন। সেখানে অনেক শিল্পীরা ছিলেন, সে সময় প্রখ্যাত শিল্পী যারা ছিলেন। সেখানে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন, তিনিও ছিলেন। তো তিনি যখন মঞ্চে উঠবেন, সেই সময় বঙ্গবন্ধু তাকে রিকোয়েস্ট করলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাওয়ার জন্য। সেই সময় তো এটি তখন আমাদের জাতীয় সঙ্গীত হয়ে ওঠেনি, তখন সেটি রবীন্দ্রসঙ্গীত হিসেবেই পরিচিত ছিল। তো সঞ্জিদা খাতুন যথারীতি গাইলেন, যদিও তার সেই সময় কোনো প্রিপারেশন ছিল না, কোনোভাবে একটি গীতবিতান ম্যানেজ করে সেই সময় তিনি গানটি গাইলেন। তো এরপর থেকে অবশ্যই পিছনে একটি উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধু চাচ্ছিলেন যে পাকিস্তান থেকে যারা এসেছে তাদেরকে আমাদের দেশ সম্পর্কে আমাদের যে একটি ভালোবাসা, আমাদের যে একটি দেশের প্রতি যে একটি দরদ, সেটি তাদেরকে কিছুটা হলেও এই গানের মাধ্যমে বোঝানোর। তো এরপরে দেখা গেল যে যখন মঞ্চে গানটি গাওয়া হলো এবং আমি নিশ্চিত সেই সময় উপস্থিত যারা ছিলেন তাদের মনের মধ্যে দেশের প্রতি যে ভালোবাসা একটু হলেও দোলা দিয়ে যায়। তাদের মনে তো সবসময় ছিল, কিন্তু গানটি হয়তো বা সেই সময় 16 গলা পূর্ণ করেছিল। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত যে আমার সোনার বাংলা এই গানটি গাওয়া হতো, প্রায় গাওয়া হতো। এরপর 1967 সাল, সেই সময় পাকিস্তানের যে তথ্যমন্ত্রী ছিল খাজা শাহাবুদ্দিন, সে হঠাৎ ঘোষণা দিয়ে বসে যে এরপর থেকে বেতার এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, কারণ রবীন্দ্রসঙ্গীত নাকি আমাদের সংস্কৃতির অংশ নয়। তো স্বাভাবিক
যে বাঙালির দিন শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যে বাঙালির পরতে পরতে প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথের সাহিত্যের ছোঁয়া থাকে, সেই বাঙালিকে তো আসলে এগুলি বলে দমিয়ে রাখা যাবে না। তো তারপরে যেটা হলো যে সেই সময় মোটামুটি একটি আন্দোলন গড়ে ওঠে, একটা মৌন আন্দোলন গড়ে ওঠে, এবং মুখ্য সংগঠক ছিলেন সেই সময় সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক। তো সবার উৎসাহে, এবং বঙ্গবন্ধু তখন তো ছিলেনই, তিনি এই সাংস্কৃতিক দিক থেকে বা অন্যান্য সব দিক থেকে সকলকে উৎসাহ দিতেন, এবং সবার প্রচেষ্টায় যে একটি আন্দোলন গড়ে উঠেছিল যে না, রবীন্দ্রসঙ্গীতকে আরও মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, এবং এই যে একটা নিষেধাজ্ঞা। শুনলেন তো, বাংলাদেশের জন্মের আগেই মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই গানটিকে নির্বাচিত করে রেখেছিলেন। এই গানটি তার বুকে, হৃদয়ের খুব কাছাকাছি ছিল। এবার তাহলে আমার সোনার বাংলাকে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয়া যায় না, তা নিয়ে ডক্টর কিউ এম জামাল খান নামে এক রাজনৈতিক কলাম লেখক পণ্ডিত ইংরেজিতে একটি সুদীর্ঘ নিবন্ধ লিখেছেন। যে কারণগুলির জন্য তিনি এই গানটি বাতিল করার প্রস্তাব দিয়েছেন সেগুলি এরকম: 1, এই গানে দেশের ব্যাপক সংখ্যক ইসলাম ধর্মীয় মানুষের ধর্মীয় চেতনার কোনো প্রকাশ নেই। 2, এই গানে হিন্দুত্বের দেশ ভারতের ধর্মীয় সংস্কৃতি জোর করে বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। 3, বাংলাদেশের ভৌগোলিক পরিচয় এই গানে নেই, এই গানে আছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক প্রভাব। 4, এই গানটিকে তিনি বলেছেন ট্রিজনাস বা বিশ্বাসঘাতক, ব্লাসফেমাস বা ধর্মীয় নিন্দামূলক, আনপ্যাট্রিয়টিক বা দেশ বিরোধী, ডিসলয়াল টু কান্ট্রি বা দেশের প্রতি আনুগত্যহীন। অর্থাৎ এই আমার সোনার বাংলাতে এই বস্তুগুলি রয়েছে বলে তিনি এর গানটিকে সরাবার কথা বলেছেন। 5 নম্বর তার কথা, গানটিকে তার মনে হয়েছে ফানি বা কৌতুকের এবং রিডিকুলাস বা হাস্যকর। 6 নম্বর, এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয়, এটা আওয়ামী লীগের দলীয় সঙ্গীত। এই শেষ কথাটিতে উৎসুক হয়ে আমি এই ভদ্রলোক সম্পর্কে খোঁজ করে জানলাম ইনি আরব দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক, ভয়ঙ্কর রকমের আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী। আওয়ামী লীগ বাংলাদেশের কত সর্বনাশ করেছে তাই নিয়ে বেশ কয়েকটি বই তিনি লিখেছেন। এবছরের 5ই আগস্ট বাংলাদেশে যে শাসক পরিবর্তন হয়েছে সেটাকে তিনি বলেছেন বাংলাদেশ নাকি এতদিনে সত্যিকারের স্বাধীনতা পেল, এতদিন বাংলাদেশ ভারতের অধীনে ছিল। আরো উৎসুক হয়ে এই মহাপণ্ডিত কোন দেশের মানুষ সেটা খুঁজলাম, কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও এই খবরটি বের করতে পারিনি। তবে লেখাটি পড়ে মনে হচ্ছে তিনি পাকিস্তানি। এবার দেখি সোশ্যাল মিডিয়াতে জাতীয় সঙ্গীত বদল নিয়ে সাধারণ মানুষ কে কি বলছেন সেই বিষয়টি। বাংলাদেশের প্রথিতযশা গায়ক জেমসের গাওয়া সোনার বাংলা গানটিকে দেশের যুবকরা খুব পছন্দ করেন। এই গানটিকে জাতীয় সঙ্গীত করতে চান অনেকেই। আমি মনোজ দাস ব্যক্তিগতভাবে জেমসের বড় প্রশংসক, ভালোবাসি জেমসের এই গানটি, কিন্তু আমি নিজের কথা বলবো না, উদ্ধৃত করব বাংলাদেশেরই এক জেমস ভক্তের মন্তব্য। তিনি লিখছেন, প্রথমে আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার বাংলা আর জেমসের লেখা সোনার বাংলা গান দুটোর একটু তুলনা করি।
রবীন্দ্রনাথের লেখা সোনার বাংলা গানের লাইনগুলো তো পড়েছেন। এ গান লেখা হয়েছে বাংলার মাটি, বাংলার পানি আর বাংলার আকাশ আর বাতাসকে নিয়ে। এ গানের লাইনগুলোর সাথে বাংলাদেশ জড়িয়ে আছে। আর জেমসের লেখা সোনার বাংলা বন্দনা করেছে কিছু ব্যক্তির, কোনো সন্দেহ নেই তাদের প্রত্যেকেই সেরা বাঙালি। কিন্তু 1000 বছর পর এই কজনকে ইতিহাস মনে রাখবে? আর এই গানটা কিন্তু বাংলা অর্থাৎ বাংলাদেশকে নিয়ে লেখা নয়, তিনি লিখেছেন, জেমস লিখেছেন বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে। দেশ আর রাষ্ট্রের মধ্যে অনেক তফাৎ। 1000 বছর পর রবীন্দ্রনাথের গানটা নিয়ে আপনি বাংলা মায়ের ছবি আঁকতে পারবেন। আর জেমসের গানটি দিয়ে কেবল বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের 1000 বছর আগের কিছু মুহূর্তের গুণগান গাইতে পারবেন। তাই যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানাচ্ছে তাদের মস্তিষ্ক কি দিয়ে তৈরি তা নিয়ে আমি একটু সন্দিহান। পরের মন্তব্য যেটা উদ্ধৃত করছি, সেই মন্তব্য মাহমুদ আলী নামে একজনের, সাধারণ মানুষ। তিনি লিখছেন, আমার সোনার বাংলা হচ্ছে বাঙালির প্রাণের গান। যেসব বাঙালি এই গানের বিরোধিতা করবে সে বাঙালিই নয়। বাংলাদেশি জাতীয় সঙ্গীতের অবমাননা করা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা। বাংলাদেশের যুব সমাজের বড় একটা অংশ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, যুক্তিবোধহীন। তাদের সঠিক চিন্তা করার ক্ষমতা বা মানসিকতা কোনোটাই নেই, পর্যাপ্ত পড়াশোনা নেই, রাজনৈতিক দলের কৃতদাস তারা। এসব কারণেই তাদের মাথা থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো আধা বর্বর চিন্তা ভাবনা বেরোয়। এরকম অজস্র মন্তব্য সোশ্যাল মিডিয়ার সর্বত্র। এইসব মন্তব্য অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখায়। তীব্র ভারত বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদে আচ্ছন্ন চেতনা যখন বাংলাদেশের জন্মের ইতিহাস ভুলে রবীন্দ্রনাথকে বর্জন করতে চায়, তখন এই সব সচেতন মানুষদের দেখলে বিশ্বাস জন্মায় যে বাংলাদেশ তার নিজস্ব মহিমায় জেগে উঠবে। বাংলাদেশকে কেউ হত্যা করতে পারবে না, বাংলাদেশের আত্মাকে কেউ নষ্ট করতে পারবে না। আজকের প্রসঙ্গে রীতি টানব আমার নিজের কথা দিয়ে নয়, উদ্ধৃত করব আলম সৈয়দ নামের এক অচেনা মানুষের অসাধারণ মন্তব্য খুঁজে পেয়েছি সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি লিখেছেন, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের সমান বয়সী। ৭১-এর পরাজিত শক্তিকে নানা কারণে নির্মূল করা যায়নি। তারা বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন সময়ে এ দাবি তুলেছে, তাই এটা নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি সৃষ্টিতে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিল রবীন্দ্র সাহিত্য ও রবীন্দ্রসঙ্গীত। পাকিস্তানি বর্বরেরা রবীন্দ্রনাথকে প্রথমেই ভেবেছিল সবচেয়ে বড় সাংস্কৃতিক শত্রু। রবীন্দ্রনাথের সাহিত্য ও গানকে দমিয়ে রাখার নানা অপকৌশল তারা গ্রহণ করেছিল রাষ্ট্রীয়ভাবেই। অন্য অনেক মহৎ কিছুর পাশাপাশি ৭১-এর মুক্তি সংগ্রাম তাই রবীন্দ্রনাথকে বাঁচাবার সংগ্রাম। এখানে অন্তর্নিহিত ছিল বাঙালির সংস্কৃতিকে বাঁচানোর তাড়না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি কোনোভাবেই নির্দোষ দাবি নয়। সাময়িকভাবে পরাজিত ধর্মীয়, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তির মাথা চাড়া দিয়ে উঠবার এক হিংস্র প্রচেষ্টা। তাদের নষ্ট ও নির্বোধ দাবি কোনো সরল কিন্তু সৎ
ও অসাম্প্রদায়িক তরুণকেও বিপথে চালিত করছে আজ। আশা করি তারা তাদের ভুল সময় মতো ধরতে পারবেন। অন্য কিছু দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে বলে আমাদেরও করতে হবে, এমন যুক্তি এদেশে কেবল সাম্প্রদায়িকতা নামক ধর্মীয় ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরাই দিতে পারে। প্রয়াত সামরিক শাসক জিয়াউর রহমানের অনুসারীরাও এ দাবির সঙ্গে গলা মেলাচ্ছেন আজ, সেটাও বোঝা যায়। জেমসের চিৎকার চেঁচামেচি প্রধান বেসুরো যে গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হচ্ছে, তাতে এই রাজাকারদের পুনর্বাসনকারী সামরিক শাসকের নাম উল্লেখ করা হয়েছে। সবশেষে বলতে হচ্ছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের এ দাবি মূর্খ প্রতিক্রিয়াশীলদের নিরন্তর প্রলাপ ছাড়া আর কিছু নয়। কি অপূর্ব এই মন্তব্য তিনি করেছেন। যারা বলছেন বাংলাদেশের মাটির গন্ধ নাকি নেই রবীন্দ্রনাথের এই গানে, তাদের মনে রাখা উচিত বাংলাদেশ বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে একটি জিনিসের নিয়ে, তাদের আউল বাউল, তার যে প্রকৃতি, উদার প্রকৃতি, তার জন্যই বেঁচে থাকবে। রবীন্দ্রনাথের এই যে গান আমার সোনার বাংলা, এটা কিন্তু গগন হর করার সেই বাউল গানের তার থেকেই সুর, তার থেকে নিয়ে আসা। এখনকার মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা বলার, আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ তাতে সাড়া দিয়েছেন। আপনি যদি এখনও আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন 5টি নামই পাঠাতে হবে কিন্তু। এছাড়া আমাদের ইমেল আইডি calcutta-dialogues@gmail.com, এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে অনুরোধ করি, আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি টিপে। এইখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে। সবাই সমস্বরে একবার বলুন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ।